নমস্কার, স্কিল বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। দেখুন, এই মুহূর্তে জিওপলিটিক্সে দুটো আলাদা আলাদা ঘটনাকে একসঙ্গে অনেক জিওপলিটিক্যাল অ্যানালিস্ট দেখতে চাইছেন মিলিয়ে, এবং এই থিওরিটা কি এটা আমাদেরও বোঝা দরকার। তো চলুন এক এক করে শুরু করি, দুটো ঘটনা আলাদা আলাদাভাবে বুঝি এবং তার মধ্যে কোনো লিঙ্ক আছে কিনা আমরা জানি না, জানার চেষ্টা অন্তত করি। লিন্ডসে গ্রাহাম, এনার মৃত্যু হয়েছে। লিন্ডসে গ্রাহাম কে? লিন্ডসে গ্রাহাম আমেরিকার কংগ্রেসের সেনেটর। যারা স্কিল বাংলার পুরনো অডিয়েন্স তারা নিশ্চয়ই এই নামটার সঙ্গে পরিচিত, এবং কংগ্রেস আর সেনেটর শব্দ দুটোর সঙ্গেও পরিচিত। যারা এই ভিডিওতে নতুন তাদের জন্য বলি, আমাদের দেশে আমরা যদি বলি যে আমাদের দেশে ধরা যাক যে কোনো একজনের নাম ধরুন, কোনো অসুবিধা নেই, অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভারতবর্ষের পার্লামেন্টের এমপি, তাই তো? এই যে আমাদের পার্লামেন্ট, এই পার্লামেন্টকে আমেরিকাতে বলা হয় কংগ্রেস, আর আমরা যে এমপি বলি, মেম্বার অফ পার্লামেন্ট, ওরা বলে সেনেটর বা কংগ্রেসম্যান। ঠিক আছে, মোটামুটি দুটো দেশের তো কনস্টিটিউশনাল স্ট্রাকচার আলাদা, মোটামুটি ভারতের হিসেবে সহজ করে বুঝতে গেলে এরকম করে বলা চলে। তো আমেরিকার কংগ্রেসের সেনেটর মানে ওদের দেশের একজন এমপি ছিলেন এই লিন্ডসে গ্রাহাম। এবার একজন এমপির মৃত্যু হয়েছে, তাতে হয়েছেটা কি? হয়েছে তার কারণ ইনি কোনো সাধারণ এমপি ছিলেন না। লাস্ট কিছু বছরে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে, ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তকে সমর্থন করে সব থেকে জোরালো গলায় যাকে কথা বলতে দেখা গেছে তিনি হচ্ছেন লিন্ডসে গ্রাহাম, এবং ডোনাল্ড ট্রাম্পের ছায়া সঙ্গী বলা চলে। তো যেরকম অমিত শাহ একজন এমপি, আবার আপনি যে লোকসভা কেন্দ্রের মানুষ, আপনিও ভোট দিয়েছেন, আপনার ওখান থেকেও একজন এমপি হয়েছেন, দুজনই সেই অর্থে এমপি। কিন্তু অমিত শাহর যে স্ট্যাচার ভারতের রাজনীতিতে, সেটা তো আরও যে বাকি 542 জন এমপি সবার স্ট্যাচার সেম না, কম বেশি আছে, তাই না? সেকেন্ড, আমেরিকার ফরেন পলিসিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী মানুষ ছিলেন এই লিন্ডসে গ্রাহাম। 71 বছর বয়স, এমনিতেই সিনিয়র সেনেটর, কোনো নতুন সেনেটর নন। ফরেন পলিসি এমন একটা ব্যাপার যে ব্যাপারে না সমস্ত এমপি কথা বলে না, যারা ওই ব্যাপারে এক্সপার্ট তারা কথা বলে। তাদের জ্ঞান, তাদের এক্সপেরিয়েন্স, ফরেন পলিসি নিয়ে তাদের আইডিয়া অনেক গভীর হয়। না হলে দেখবেন জেনারেলি নেতা নেত্রীরা সব বিষয়ে কথা বলে, ফরেন পলিসিটাকে অ্যাভয়েড করে যায়, ওটা সবার কাজ নয়। এবং আমেরিকার ফরেন পলিসিতে অত্যন্ত ইনফ্লুয়েন্সিয়াল একজন ব্যক্তি ছিলেন ইনি। এই ভদ্রলোক, মানে যাই হোক, মারা গেছেন, অভদ্রলোক বলা উচিত না, ভদ্রলোক, আমাদের সংস্কার আমরা মানব। ইনি ভারতের ওপর 500% ট্যারিফ চাপানোর জন্য এই সেদিন অবধি মিডিয়াতে কথা বলে গেছে, আমেরিকার কংগ্রেসে দাবি তুলে গেছে, প্রভাব খাটিয়ে গেছে। এবং এ এমন লোক ছিল না, একার দমে একের পর এক বিল বানিয়ে দিত, যে বিলগুলো আবার সাপোর্টারও ছিল, কংগ্রেসে পাশও করিয়ে নিত এ। এবং সমস্ত বিল আপনি খেয়াল করে দেখবেন এর রাশিয়া, চীন আর ভারত বিরোধী। এ ফরেন পলিসি বুঝতো। তো পরিষ্কার ছিল ওনার কাছে যে আমাদের চিরাচরিত শত্রু রাশিয়া, আমাদের নেক্সট শত্রু চীন, সেকেন্ড নেক্সট শত্রু ভারত, কারণ পাওয়ার স্ট্রাকচারে এরাই ওপরে উঠে আসছে। ইনি এটা বুঝতেন। তো ইনি প্রবলভাবে চেষ্টা করে গেছেন ভারতের ওপর 500% ট্যারিফ লাগানোর জন্য, মানে ভারতের ইকোনমিকে কার্যত পুরো শেষ করে দেওয়ার জন্য। তারপর তো ডোনাল্ড ট্রাম্পের 50% ট্যারিফও বুমেরাং হয়ে গেল, সুপ্রিম কোর্ট ডোনাল্ড ট্রাম্পকে থাপ্পড় দিয়ে 50% ট্যারিফ ইন্ডিয়ার ওপর থেকে তুলে নিতে বাধ্য করলো, সেগুলো আলাদা কথা। এই লোকটার গুরুত্ব আশা করি বোঝা গেছে। তো ইনি 500% ট্যারিফের স্বপ্ন ভারতবর্ষের ওপর, সেটাকে নিয়েই স্বর্গারোহণ করেছেন।
আমি আরো দুটো তিনটে তথ্য দিই, বুঝতে পারবেন জিও পলিটিক্সে কেন আমরা এনার মৃত্যু আলোচনা করছি, না হলে তো এই চ্যানেলে আলোচনা করতাম না। জাস্ট কয়েকদিন আগের কথা, আপনি গুগল বা ইউটিউবে ঘাঁটলে পেয়েও যাবেন। ইনি মিডিয়ার সামনে বলছেন, মানে ইসরায়েলের চরমতম সাপোর্টার ছিলেন ইনি, ইসরায়েলি লবিকে কার্যত চালাতেন আমেরিকায় ইনি বলছেন মিডিয়ায় যে আমেরিকা নিজেদের বাঁচানোর জন্য 1945-এ যদি হিরোশিমা নাগাসাকির ওপর পারমাণবিক বোম ফেলতে পারে, তাহলে পৃথিবীর বুকে জুইশ স্টেট হিসেবে ইসরায়েল নিজেকে বাঁচিয়ে রাখার জন্য ইরানের ওপরও পারমাণবিক বোমা ফেলতে পারে এবং ইসরায়েলকে পারমাণবিক বোমা দিয়ে হেল্প করা উচিত। অল টাইম লোকটা যুদ্ধ বাঁধানো, যুদ্ধ করব, ইসরায়েলের উচিত সবকিছু মেরে ধরে শেষ করে দেওয়া, এই ধরনের চিন্তা ভাবনায় থাকতেন এবং সেটা করতেনও, সেই ক্ষমতা ওনার কাছে ছিল। ইসরায়েলকে নিউক্লিয়ার উইপেন দেওয়ার কথা বলছিলেন, এখন তো আর বলতে পারবেন না। তো এই লেভেলের একজন মানুষ, এবার কেন এনার মৃত্যুটা এত চর্চিত এবং জিওপলিটিক্যাল অ্যানালিস্টরা চর্চা করছেন? ভারতেও এই ধরনের কিন্তু একাধিক মৃত্যু ঘটেছে। আমাদের কোনো এক প্রধানমন্ত্রী, সবাই বুঝতে পারছেন, বিদেশের মাটিতে আকস্মিকভাবে মৃত্যুবরণ করলেন। ব্যাপারটা অতটা সোজা নয় যতটা সোজা করে দেখানো হয়। এবং এই ঘটনাটাও আপনি দেখুন, যেই সময় ইরান ক্ষোভে ফুঁসছে, বদলা নিতে চায় আমেরিকার ওপর নিজেদের সর্বোচ্চ লিডার আয়াতোল্লাহ আলী খামেনেইর মৃত্যুর বদলা, সেই সময় 71 বছরের এই সেনেটর একদিনের অসুখে মারা গেলেন। তার আগের দিন অবধি সুস্থ ছিলেন এবং সরকারের তরফ থেকে, স্যার একদিনে কেউ মারা যেতে পারেন, অবশ্যই পারে, 1 মিনিটে মারা যেতে পারে, কোনো অসুবিধা নেই, মৃত্যু এমনই। কিন্তু আমেরিকার সরকার বলতে পারছে না যে ওনার স্ট্রোক হয়েছিল, মারা গেছে, হার্ট অ্যাটাক করেছিল। মানুষ হার্ট অ্যাটাকে ঘুমের মধ্যেও মারা যায়, 1 সেকেন্ডের খেলা, তাতে কোনো অসুবিধা নেই। বাট সরকার না তো হার্ট অ্যাটাক বলছে, না তো স্ট্রোক বলছে। বাকি অসুখকে তো অসুস্থ হয়ে মারা যেতে টাইম লাগে রে বাবা, ট্রিটমেন্ট হয়, ওই লেভেলের মানুষ বিনা চিকিৎসায় মারা যাবে না। সরকার বলছে সাডেন অ্যান্ড ব্রিফ ইলনেসে উনি মারা গেছেন। আমি কোট আনকোট লিখে রেখেছি আমেরিকার সরকারের বক্তব্য। পুরো ব্যাপারটা কেমন ধোঁয়াশায় মোড়া। সাডেন অ্যান্ড ব্রিফ ইলনেস, কি ইলনেস ভাই? ইলনেস, হার্ট অ্যাটাক, স্ট্রোক, এরকম কিচ্ছু বলছে না, অন্য কিছু, ইন্টারনাল কোনো হ্যামারেজ। সাডেন অ্যান্ড ব্রিফ ইলনেস, হঠাৎ করে অসুস্থতা হলো, একদিনে মানুষটা মারা গেল। কি করে মারা গেছে আমরাও জানি না, হয়তো ভবিষ্যতেও কোনো দিনের উত্তর পাওয়া যাবে না, বা বহু বছর পর উত্তর পাওয়া গেলেও যেতে পারে। কিন্তু আমরা যেটা জানি সেটা হলো রাশিয়ার এজেন্সি খুব করে চায় আমেরিকার এই ধরনের মানুষগুলোকে এলিমিনেট করতে। চীনের এজেন্সি খুব করে চায় আমেরিকায় সেই মানুষগুলো যারা চীনের উন্নতিতে লিটারালি বাধা দিতে পারে, যাদের কাছে সেই বৌদ্ধিক ক্ষমতা, সেই পলিটিক্যাল ক্ষমতা আছে, তাদের এলিমিনেট করতে। এবং পৃথিবীর আরও কিছু শক্তি চায় তাদের উন্নতিতে যারা বাধা দিতে চাইছে তাদের এলিমিনেট করতে। এবং পৃথিবীর বিভিন্ন দেশের এজেন্সির কাছে এলিমিনেশন মানে কিন্তু কেবল গুলি করা নয়, বিভিন্ন বিষক্রিয়া, বিভিন্ন ওষুধ, বিভিন্ন ইনজেকশন, বিভিন্ন খাবার, বিভিন্ন গ্যাস, বিভিন্ন কেমিক্যাল, বিভিন্ন বায়োলজিক্যাল উইপন, অনেক কিছু হতে পারে। আমি কেবল এইটুকুই বলতে পারি, এর বেশি নয়। এবার একে তো আমেরিকায় লিন্ডসে গ্রাহামের মৃত্যু মানে আমেরিকার ফরেন পলিসিতে ব্যাপক প্রভাব, গোটা পৃথিবীর জিওপলিটিক্যাল সিচুয়েশনে প্রভাব। কারণ লিন্ডসে গ্রাহাম একটা অত্যন্ত প্রভাবশালী পিলার ছিল আমেরিকার ফরেন পলিসির। আমি বলছি বলে আপনাকে মানতে হবে না, আপনি এক কাজ করুন, ইরানের ভিডিওগুলো দেখুন, ভাষা বুঝতে পারবে না, দেন ওই ভিডিওকে এআইতে ফেলে আপনি ট্রান্সলেট করে নিতে পারবেন বাংলা ভাষায়, তখন আপনি ট্রান্সলেশনটা পড়ে নিতে পারবেন। গোটা ইরানে উৎসবের মেজাজ,
কারোর মৃত্যুতে ওইভাবে খুশি হওয়া মানে কিভাবে আর যায়, খুশি হচ্ছি না আমি, বাট গোটা ইরানে উৎসবের মেজাজ যে লিন্ডসে গ্রাহাম মারা গেছে, যারা যে চাইছিল ইসরায়েল যেন নিউক্লিয়ার অ্যাটাক করে ইরানের ওপর। ইরান রিলিভড, রাশিয়া হয়তো স্বস্তিতে নিঃশ্বাস ফেলছে যে ভাই লিন্ডসে গ্রাহাম মারা গেছে। তো যাই হোক, এহেন পরিস্থিতিতে আমরা দেখছি এদিকে, যেটা শনিবার আলোচনা করছিলাম, যে আমেরিকা অ্যানাউন্স করে দিয়েছে যে আমাদের দিক থেকে সিজফায়ার ওভার, এবং ইরানের 140টা টার্গেটে হিট করেছে আমেরিকা। এর বদলায় ইরানের পার্শ্ববর্তী 5টা গালফ কান্ট্রিজ, কাতার, বাহারিন, এই সমস্ত দেশ যেখানে আমেরিকার বেস রয়েছে, মিলিটারি বেস, সেখানে অ্যাটাক করতে শুরু করে দিয়েছে পাল্টা। গোটা মধ্যপ্রাচ্যে আবার আগুন জ্বলছে। মাঝখানে কয়েকটা দিন শান্তির একটা আশার আলো দেখা যাচ্ছিল, সেই আলো আবার নিভে গেছে। এবার কি হতে চলেছে, আমার খুব করে মনে হচ্ছে ইসরায়েল একটা থার্ড অ্যাটাক করবে। ইসরায়েল কিন্তু এখনো অবধি 2টো মেন অ্যাটাক করেছে, তারপর কিন্তু আমেরিকা চালিয়ে যাচ্ছে। আমি আগের ভিডিওতেও বলছিলাম, মন এটাই বলছে প্যাটার্ন দেখে, যে ইসরায়েল একটা থার্ড অ্যাটাকে আসবে। আর ইসরায়েল যদি থার্ড অ্যাটাকে আসে, তাহলে পাল্টা রিয়াকশানে ইরানের দিক থেকে আমার যেটা মনে হচ্ছে, এই 5টা দেশের সঙ্গে ইউএই এবং সৌদি আরব, এই দুটো দেশেও বাজে রকমভাবে মিসাইল অ্যাটাক শুরু করবে ইরান। এখন আপাতত সৌদি আরব আর ইউএইকে বাদের খাতায় রেখেছে ইরান, রেড লাইন হিসেবে ধরে রাখছে যে ভাই বাকি দেশগুলোকে অ্যাটাক করব, এরা একটু বেশি ইম্পর্টেন্ট দেশ, এদের অ্যাটাক করব না, আমাদের ওপর অ্যাটাক বাড়লে তখন এদের ওপর আমরা অ্যাটাক করব। আমার এটুকু মনে হচ্ছে, মন বলছে, দেখা যাক তারপর, হিসেব বলছে। এবার দুটো আরো তথ্য আমাদের বুঝতে হবে ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে সেটা বোঝার জন্য। ইরানের বিদেশমন্ত্রীকে জিজ্ঞেস করা হয় যে এই যে ডিল হচ্ছে আমেরিকার সঙ্গে, আমাদের শান্তি চুক্তির কথা হচ্ছে, এই শান্তি চুক্তিতে যদি লেখা থাকে যে ইন্সপেক্টররা আসবে ইন্সপেকশনে, তারা ইরানের নিউক্লিয়ার সাইটগুলো ঘুরে ঘুরে দেখবে, ইউরেনিয়ামকে কতটা এনরিচ করা হচ্ছে, পারমাণবিক বোম বানানোর চেষ্টা চলছে না তো, এই সমস্ত কিছু, তো এতে আপনি ওকে? ইরানের বিদেশমন্ত্রী বলছেন অন ক্যামেরা যে হ্যাঁ ওকে, কিন্তু আগে ইসরায়েলে গিয়ে দেখে আসতে হবে, ইসরায়েল পারমাণবিক বোম বানানোর চেষ্টা করছে না তো, ওদের কাছে পারমাণবিক বোম নেই তো, যদি থাকে তো আমরাও বানাবো, বেশ করছি। কোথায় ইরান পারমাণবিক বোম বানানোর সংকল্প ছেড়ে দিচ্ছে, বলছে ইসরায়েল বানালে আমরাও বানাবো। তো বুঝতে পারছেন ভবিষ্যৎ কোন দিকে এগোচ্ছে, সংকট কাটছে না, সংকট ঘনীভূত হচ্ছে। এবং সেকেন্ড, এই মুহূর্তে ইরানের যিনি সুপ্রিম লিডার মোস্তফা আলী খামেনি, তার যে অ্যাডভাইজার, উপদেষ্টা, তাকে জিজ্ঞেস করা হচ্ছে যে 1 বছরের মধ্যে কি আমরা পারমাণবিক বোম বানানো অ্যাচিভ করতে পারবো? উনি পাল্টা বলছেন আরে ছাড়ুন পারমাণবিক বোম, 1 ডজন পারমাণবিক বোমের থেকে হরমুজ বেশি ইম্পর্টেন্ট। এটা ইরানিয়ানরা বুঝে গেছে যে হরমুজ দিয়ে ওরা এত কিছু করে ফেলতে পারে, ওদের পারমাণবিক বোম দরকার নেই এই মুহূর্তে অ্যাজ সাচ। কারণ ওরা জানে যে হরমুজ বন্ধ করে যদি অয়েল অ্যান্ড গ্যাস সাপ্লাই চেন ওরা পুরোপুরি নষ্ট করে দিতে পারে, সারা পৃথিবীতে ইকোনমিক সংকট চলে আসবে, গোটা পৃথিবী ইম্প্যাক্টেড হয়ে যাবে ইরানের দ্বারা। তো কি হবে পারমাণবিক বোম মেরে? এবং এই খেলাই কিন্তু খেলছে ইরান সাকসেসফুলি। আমরা ভারতের দিকে আসব, কারণ যে কোনো জিওপলিটিক্যাল আলোচনা আমরা যখন করি, আমাদের লাস্ট অবধি দেখার থাকে যে ভারতের ওপর এর কি ইম্প্যাক্ট পড়তে পারে। নাম্বার 1, আবারও ভারতের তেল সংকট এবং গ্যাসের সংকট শুরু হবে। যখনই বেশি লম্বা চলবে যুদ্ধ, সংকট শুরু হবে, দাম বাড়বে। যখনই একটু শান্তি আসবে, সংকট কমবে, দাম কমবে, এভাবেই চলবে। মানে আমি ভারতের মার্কেটের দাম বলছি না, ইন্টারন্যাশনাল মার্কেটে ক্রুড অয়েলের দাম বলছি। এবার ভারতের কাছে অপশান কি এর থেকে বাঁচার জন্য? এ মাসেই, মানে লাস্ট মাসে, জুন মাসে, ভারত রাশিয়া থেকে রেকর্ড ক্রুড অয়েল আমদানি করেছে, এবং সঙ্গে কয়লা, তাপবিদ্যুৎ তৈরির জন্য।
রেকর্ড পরিমাণে। এবং আজকের আনন্দবাজার বা এই সময় আমি এই দুটো পেপারের কোনো একটাতে পড়েছি, এই বাংলা পেপারে এই খবরটা হয়েছে। আমার এটা দেখে খুব ভালো লাগে, খুব আনন্দ লাগে যে বাঙালিরা জিওপলিটিক্স, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে আস্তে আস্তে আকৃষ্ট হচ্ছেন, জানতে চেষ্টা করছেন। পাবলিক জানতে চেষ্টা করছে বলেই না নিউজ পেপারগুলো লিখছে বাংলা। আগে তো লেখা হতো না 10 বছর আগে, এখন যেভাবে লেখা হচ্ছে। তো এটা ইন্টারন্যাশনাল রিলেশনের টিচার হিসেবে খুব ভালো লাগে। কারণ আমি যখন, হয়তো আজকের দিনে অনেকে চেনেন আমাকে, ডিজিটাল যুগ এসছে, ইউটিউবের সূত্রে স্টুডেন্ট নন আমার এরকম অনেকে আমার ভিডিও দেখেন। বাট আমি যখন ইউটিউবে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স হয়তো আলোচনা করি না, মানে করতাম না, কেবল অফলাইনে পড়াচ্ছি ক্লাসরুমে। তো ফ্যামিলি গেট টুগেদারে কোথাও যদি জিজ্ঞেস করেছে তা আপনি কি করেন, যে আমি তো টিচার, এই ইনস্টিটিউটে চাকরি করি। তো আপনার কি সাবজেক্ট? তো আইআর, মানে আমাদের সাবজেক্টকে শর্ট ফর্মে আইআর বলে, ইন্টারন্যাশনাল রিলেশন। আইআর বললে তো কেউ বুঝবেই না, সেই জন্য বলতাম ইন্টারন্যাশনাল রিলেশন। তো সবাই কেমন একটা অদ্ভুতভাবে তাকিয়ে থাকতো বেশিরভাগ, কি মানে ম্যাথ, ইংরাজি, বাংলা, ইতিহাস, সায়েন্স এই সব নাম বললে বুঝলাম যে এই সাবজেক্টের টিচার। ইন্টারন্যাশনাল রিলেশন কি সব বলছে। তো বোঝানোর চেষ্টা করতাম যে আন্তর্জাতিক সম্পর্ক, এই সাবজেক্টটা পড়াই। এবার এটা আমার এই সাবজেক্টের টিচার এবং স্টুডেন্ট, মানে যতদিন বেঁচে থাকবো এই সাবজেক্টের স্টুডেন্ট থাকবো, না হলে ভালো টিচার কখনোই হতে পারবো না। তো এই সাবজেক্টের টিচার এবং স্টুডেন্ট হিসেবে এটা আমার কাছে খুব আনন্দের যে বাংলা পত্রপত্রিকা, নিউজ পেপারে জিওপলিটিক্স আলোচনা শুরু হয়েছে। তো আজকের বাংলা পেপারেই এই তথ্যটা সকালবেলা উঠেই দেখে নিলাম যে রাশিয়া থেকে ভারত তেল আমদানি সব থেকে বাড়িয়ে দিয়েছে। ভারতের কাছে নাম্বার 1 অপশান। নাম্বার 2 ভারতের কাছে ভেনেজুয়েলা অপশান রয়েছে। তার কারণ হচ্ছে ভেনেজুয়েলার যে তেল, আমি আগেও বলেছি, সেই তেলটা এতটা গাঢ় যে ওই ক্রুড অয়েলটাকে রিফাইন করার পদ্ধতি সারা পৃথিবীতে মেশিন কোথাও নেই, একমাত্র ভারতে আছে। সেটাও রিলায়েন্সের কাছে আছে, সেটাও রিলায়েন্সের জামনগর রিফাইনারিতে আছে, অন্য কোথাও নেই। তো ভেনেজুয়েলার ক্রুড অয়েল এনে আমরা আমাদের জামনগর রিফাইনারিতে শোধন করে আমরা পেট্রোল ডিজেল ইউজ করতে পারবো। এই অপশান আমাদের কাছে আছে, কারণ ওই টেকনোলজিটা আমরা এতদিনে বানিয়ে ফেলেছি ভাগ্যিস। থার্ড, তেলের সমস্যা তো খানিক মিটবে এটা থেকে। থার্ড, আমাদের দেশ যত তাড়াতাড়ি পিএনজি কানেকশানে শিফট করতে পারবে, পাইপড ন্যাচারাল গ্যাস, তত তাড়াতাড়ি আমাদের গ্যাসের সমস্যা মিটবে। তার কারণ আবারও মনে করিয়ে দিই, আপনারা জানেন যে এলপিজি, যে সিলিন্ডারের গ্যাস, সেটা আমাদের বাইরের দেশ থেকে কিনে আনতে হয়। কিন্তু পিএনজি, যেটা ন্যাচারাল গ্যাস, সেইটা বাইরের থেকে আমরা কিনে আনি, কিন্তু আমাদের দেশেও প্রচুর উৎপাদন হয়। তো পিএনজিটা আমরা, পাইপ ন্যাচারাল গ্যাসটা আমাদের দেশ থেকে চালিয়ে নিতে পারবো, আমরা বিদেশের ওপর অতটা ভরসা করে থাকতে হবে না। এবং রান্নাকে আমরা যতটা পারবো ইন্ডাকশানে যদি শিফট করাতে পারি, তো ওভারঅল গ্যাসের ডিম্যান্ডও আমাদের কমবে। রান্নার দিক গেল। এছাড়া লং টার্ম সলিউশন আমাদের অবশ্যই ইভি, যাতে করে পেট্রোল ডিজেলের চাহিদা আমরা প্রচুর পরিমাণে কমাতে পারি আমাদের দেশে। ইভিটা মানুষের পক্ষে রাতারাতি তো অ্যাডপ্ট করা সম্ভব নয়। কেউ একটা 2 বছর আগে হয়তো পেট্রোলের গাড়ি কিনেছে, তো স্বাভাবিক সে এখনো 13-14 বছর ওই গাড়িটা চালাবে, 15 বছর হলে তারপরেই ওই গাড়িটা স্ক্র্যাপ করবে। মানুষের তো টাকা সস্তা নয় যে এক্ষুনি ইভি কিনে ফেলবে। হ্যাঁ, কেউ হয়তো প্ল্যান করে রেখেছে যে 2026 বা 27-এ আমি একটা টাকা পয়সা জমাচ্ছি, লাস্ট 2-3 বছর ধরে আমি একটা গাড়ি কিনবো। এবার সে ভাবতে পারে যে থাক, গাড়িই তো কিনবো, তো আমি পেট্রোল ডিজেলের না কিনে আমি ইভি কিনি। তো এটা করতে তো টাইম লাগবে না রাতারাতি। রাতারাতি মানুষ ইন্ডাকশান কিনতে পারে, তাও সবাই রাতারাতি কিনতে পারবে না, সবার আর্থিক অবস্থা সমান না। কেউ হয়তো 2-3 মাস টাকা জমিয়ে একটা ইন্ডাকশান কিনতে পারবে, তবু 2-3 মাসে হবে। বাট গাড়ি তো আর 2-3 মাসে মানুষ কিনে ফেলতে পারবে না। এটা আমাদের লং টার্ম সলিউশন। এবং এই বিপুল পরিমাণ যে ইলেকট্রিক চাহিদা বাড়বে ইন্ডাকশান বা ইভিতে, তার জন্য ঘরে ঘরে সৌর বিদ্যুৎ, এটা আমাদের আলটিমেট সলিউশন। তো সেই কথা আবারও মনে করিয়ে দিলাম আপনাদের যে কিভাবে আমরা আত্মনির্ভর হতে পারবো। লাস্ট আমি আপনাদের থেকে 3 মিনিট চাইবো, একটা বিজনেস শেখাবো। কি বিজনেস? যে আপনাদের মধ্যে যারা যারা ব্যবসা করেন, যে কোনো ধরনের ব্যবসা, আপনার ব্যবসা যদি বাড়ে আপনার তো ভালো হবে।
আপনার ইনকাম বাড়বে, উপার্জন বাড়বে, তাই না? ফাইন্যান্সিয়ালি আর একটু ভালো থাকবেন আপনি এবং আপনার ফ্যামিলি। তো ব্যবসা বাড়ানোর মন্ত্র কি? কোনো কোর্স নয়, ফ্রিতে জ্ঞান, অভিজ্ঞতা থেকে। আমি নিজে বিজনেসম্যান নই, আমি চাকরিই করি, কিন্তু যেহেতু পড়ানোর সঙ্গে সঙ্গে কিছুটা ম্যানেজমেন্টের কাজকর্মও দেখি, আমি এত বছর ধরে এই ইনস্টিটিউটের সঙ্গে যুক্ত, অ্যাসোসিয়েট ডাইরেক্টর হিসেবে কাজ করছি, এখন ফ্যাকাল্টি হিসেবে জয়েন করেছিলাম আজ থেকে বহু বছর আগে। তো আমাদের ইনস্টিটিউটও তো একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান, তাই না? স্টুডেন্টরা আসে, তাদের থেকে আমরা ফিজ নিই, প্রচুর টিচার এখানে চাকরি করেন, কন্টেন্টের টিম চাকরি করেন, তাদের আমরা সেই ফিজ থেকে মাইনে দিই, এবং এইভাবেই ইনস্টিটিউটটা চলে। দিনের শেষে কিছু একটা টাকা লভ্যাংশ থাকে, সেখান থেকে প্রফিট হয়, রাইট? তো এটাও তো একটা বিজনেস অর্গানাইজেশন। এই বিজনেস অর্গানাইজেশনে মালিক হিসেবে নয়, কিন্তু এমপ্লয়ি হিসেবে এত দিনের একটা অভিজ্ঞতা তো আমার হয়েছে। সেই অভিজ্ঞতা থেকে আপনাদের সঙ্গে শেয়ার করব যে বিজনেস চালাতে গেলে না, আমি খুব সহজ করে মনে করি তিনটে জিনিসই লাগে: মার্কেটিং, সেলস আর সার্ভিস। এবার মার্কেটিং আর সেলস শব্দ দুটো ভারতের সাধারণ মানুষের মনে 10 বছর আগে অবধিও খুব নেগেটিভ হিসেবে ব্যবহৃত হতো, যে বাবা এটা বুঝি খুব নেগেটিভ শব্দ। আস্তে আস্তে মানুষ পাল্টেছে যে না, এটা কোনো নেগেটিভ শব্দ না। মার্কেটিং মানে বিজ্ঞাপন, মানে আপনার কাছে যে এই জিনিসটা পাওয়া যাচ্ছে সেটা তো আপনাকে লোককে জানাতে হবে, না জানালে লোকে কি করে জানবে? ওই জানানোটাকে মার্কেটিং বলে। মানে আপনার একটি মুদিখানার দোকান আছে, ওখানে এতদিন চাল ডাল ইত্যাদি পাওয়া যেত, এবার থেকে আপনি হয়তো একটা ছোট ফ্রিজ নিয়েছেন এবং দুধ, পনির, দই এইসব রাখছেন। তো আপনাকে তো দোকানের বাইরে একটা ছোট লিখে ঝুলিয়ে দিতে হবে যে এখানে দুধ, দই ও পনির পাওয়া যায়, তবেই তো লোকে জানবে। এটা হলো মার্কেটিং। তো এটার মধ্যে খারাপ কিছু নেই। তো আপনাকে আপনার যে ব্যবসায়ী থাকুক না কেন, সেই মার্কেটিংয়ে জোর দিতে হবে যাতে লোকে জানতে পারে। 2 হচ্ছে সেলস। এবার লোকে জেনে তো ওই জিনিসটা নিজে নিজে নিয়ে নেবেন আপনার দোকান থেকে তুলে, না, ওকে তো জিনিসটাকে হাতে ধরে দিতে হবে। তো আপনার সেলস টিমটাকে স্ট্রং থাকতে হবে। যেমন আপনার একটা ধরুন মিষ্টির দোকানে দেখবেন, খুব হাইফাই মিষ্টির দোকান, মানে হাইফাই বলতে হেভি চলে আর কি, বা ওখানে হয়তো মিষ্টির দোকানের অভাব আছে। তো 15 মিনিট ধরে দাঁড়িয়ে আছি, মিষ্টি আর দেয় না, সামনে এত লোক মিষ্টির দোকানে ভিড় করেছে। তো লোকে তো বিরক্ত হয়ে একদিন চলে যাবে। ভাইফোঁটার দিন হয় মানা যায়, রোজ হলে তো আর লোকে দাঁড়াবে না ওরকম। তো সেলসে কি করতে হবে? কাউন্টারে একজনের জায়গায় দুজনকে রাখতে হবে, যাতে মানুষকে 7 মিনিটে দিয়ে দিতে পারি, 15 মিনিট না ওয়েট করাতে হয়। আর লাস্টে হচ্ছে সার্ভিস। এটা না খুব জরুরি, আমি এটা বলার জন্যই এই কথাগুলো বললাম। বিজনেস মানে মার্কেটিং এবং সেলস থেকে টাকা আসে, মার্কেটিং করলে কাস্টমার আসে, সেলস থেকে টাকা আসে, ওই কাস্টমারই টাকা দিয়ে কিছু কেনে। তো ব্যবসায়ীদের না এই দুটো জিনিস খুব মজা লাগে, মার্কেটিং করব, সেল করব। সার্ভিস দিতে খুব কষ্ট লাগে, কারণ সার্ভিসে টাকা যায়। ওই জন্য অনেকে সার্ভিসটাকে ওভারলুক করে যায়, দুধ ছাই, কিনে নিয়েছে, এখন আর তাকাবো না। এইটা যদি করেন না, ওই বিজনেস আপনার কিছুদিন চলবে, তারপর একজন দুজনকে, দুজন চারজনকে, চারজন আটজনকে, আটজন 16 জনকে জানাবে যে আমি না এর দোকান থেকে এই জিনিসটা নিয়েছিলাম, বলেছিল খারাপ হলে সারিয়ে দেবে, 3 বছরের ওয়ারেন্টি, গেলে পাত্তা দেয় না, ফোন করলে ধরে না। আস্তে আস্তে 5 বছর পর গোটা কমিউনিটি জেনে যাবে, আপনার ব্যবসা লাটে উঠে যাবে। এই জন্য আমার সবসময় মনে হয় যে বিজনেসের সব থেকে ইম্পর্টেন্ট পিলার এই লাস্টেরটা, সার্ভিস। আমি আমাদের ইনস্টিটিউটের বিজনেস দিয়ে আপনাকে উদাহরণ দিই। এবার যে যার মতো শিখে নিয়ে এটাকে আজকে রাতে ভেবে কাল সকাল থেকে ইমপ্লিমেন্ট করুন, দেখুন তো ভালো হয় কিনা। একদিনে ফল পাবেন না, 6-8 মাসে ফল পাবেন। আজকে যাকে ভালো সার্ভিস দেবেন সে 2 মাস পর কারোর সঙ্গে গল্প করবে, যার সঙ্গে গল্প করবে সে তার 1 মাস পর আপনার কাছে হয়তো কিছু একটা জিনিস নিতে আসবে, সে আবার ভালো সার্ভিস পেলে সে 3 মাস পর কারোর সঙ্গে গল্প করবে। তো চেনটা বিল্ড হতে টাইম লাগে, রাতারাতি কোনো ম্যাজিক নয়। আমাদের ইনস্টিটিউটকে দেখুন আপনি, প্রথম কথা তো আমরা মার্কেটিংয়ে কোনো টাকা খরচ করি না। আমাদের যা কোর্স আসে আমি আমার ইউটিউব ভিডিওর মধ্যেই বলে দিই, তাতে করেই লোকে জেনে যায়। আলাদা করে গুগলে অ্যাড লাগানো, ইউটিউবে অ্যাড লাগানো, বড় বড় হোর্ডিং লাগানো, নিউজ পেপার অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া করি না আমরা। করতাম, আমরাই 6 বছর 7 বছর আগে করেছি এগুলো, তখন লোকে আমাদের কম চিনতো, এখন আর দরকার পড়ে না। কেন এক্সট্রা টাকা খরচ করব?
যে মার্কেটিংয়ে টাকাটা খরচ হবে ওই টাকাটা তো কোর্স ফিসেই অ্যাড করে স্টুডেন্টদের থেকেই তুলতে হবে, তো আমরা দেখবেন করি না। ওই জন্য দেখুন 890 টাকায়, আচ্ছা ওই স্পোকেন ইংলিশ কোর্সের দাম না অনেকে আগের দিন আবার ভুল বুঝেছিলেন, তো কেউ ভুল বুঝলে আমারই দায় সব কিছু মানে ক্লিয়ার করে দেওয়ার আপনাদের কাছে। আমাদের স্পোকেন ইংলিশ কোর্সের ফিজ 890 টাকা। এইবার আমাদের অ্যাপে দেখবেন ইউজ কয়েন বলে একটা অপশান থাকে, যে যত পরীক্ষা দেয়, আমাদের অ্যাপ তো স্টুডেন্টদের জন্য, যে যত মক টেস্ট দেয়, কুইজ অ্যাটেম্প্ট করে, তার কয়েন বাড়তে থাকে এবং সে যখন কোর্সে ভর্তি হয় তার ডিসকাউন্ট সেই অনুযায়ী বাড়তে থাকে অটোমেটিক, এটা আমাদের কারোর হাতে নেই। এবার কেউ হয়তো আমাদের খুব অ্যাক্টিভ স্টুডেন্ট, সে স্পোকেন ইংলিশে ভর্তি হয়েছে, সে হয়তো 865 টাকায় ভর্তি হয়ে গেছে, সে হয়তো 4-5টা মক টেস্ট আগে অ্যাটেম্প্ট করেছিল, তো প্রত্যেকটা মক টেস্ট অ্যাটেম্প্ট করলে যাতে স্টুডেন্টদের এনার্জি হয়, ভালো লাগে, আমরা ওকে কিছু কয়েন দিয়ে দিই। আমরা ম্যানুয়ালি দিই না, অ্যাপে অটোমেটিক ওরম এআই দিয়ে বানানো আছে। এবার আপনি হয়তো কোনোদিন কোনো পরীক্ষা দেননি, আপনি দেবেন কেন, আপনি স্টুডেন্ট না, তো আপনার হয়তো 880 টাকা লেগেছে, ওই কয়েনের ডিসকাউন্ট আপনি পাননি। কেন অনেকে দেখুন কমেন্টে লিখেছিল এই 20 টাকা আমি বেশি দিলাম, ও কেন 20 টাকা কমে পেয়ে গেল, এটা এই জন্য, ঠিক আছে? ওই হঠাৎ করে ডিসকাউন্ট দিয়ে প্রথমে ভর্তি হয়েছেন বেশি টাকায়, পরে 1000 টাকা কমিয়ে দেওয়া, এটা কোনোদিন এখানে আপনি দেখবেন না, তাহলে আমাদের এই রেপুটেশন থাকতো না। বরং আমাদের সিস্টেম হচ্ছে প্রথমে যারা ভর্তি হয় কম ফিজ, পরে 500 টাকা, 1000 টাকা, 1500 টাকা, 2000 টাকা অটোমেটিক বেড়ে যায়, এটাই সিস্টেম, ঠিক আছে? তো মার্কেটিং আমাদের লাগে না, আগে লাগতো। দেন সেলস, দেখবেন আপনারা আমার টিমকে ফোন করেন ভর্তি হওয়ার জন্য, কাউকে তো ভর্তিটা করাতে হবে, তো তারা সেলস টিমে আছে, তাতেই আপনারা দেখবেন অনেকে কমেন্টে লিখেছেন ফোন করছি ধরছে না। আমাদের খালি স্কিল বাংলার যারা টেলিসেলস টিমে আছে 10-15 জন অল টাইম অ্যাক্টিভ থাকে। এবার এত ফোন একসঙ্গে আসতে থাকে, তাও তারা সামাল দিতে পারে না, তাও আমি চেষ্টা করি সবসময় 10-15 জন আমার টিমের লোক যাতে অ্যাক্টিভ থাকে, ম্যানেজমেন্টকে বলে রাখতে, তো আমাদের সেই টিম রেডি থাকে। দেন হচ্ছে সার্ভিস। কেন এটা এতটা ইম্পর্টেন্ট এবং আমি এটাকে এতটা গুরুত্ব দিই, আপনি দেখবেন গতকালের ভিডিও দেখেছেন আপনি এই চ্যানেলে, আমার লাস্ট ভিডিওয়ে এই যে আগামীকাল 14ই জুলাই স্পোকেন ইংলিশ কোর্স শুরু হবে, স্টেপ বাই স্টেপ আমি লিখে বলে দিয়েছি আমার লাস্ট ভিডিওর লাস্টের পোর্শনে কিভাবে আপনি ক্লাসে জয়েন করবেন। কেন বললাম ভিডিও লম্বা হলো? ভিডিও লম্বা হলে ভিউ কম হবে, লোকে দুটো খারাপ মন্তব্য করে যাবে, তার বদলে আমি আরো একটু ব্যাচের যদি সম্পর্কে বলে দিতাম, আরো 500 জন ভর্তি হতো, বেশি টাকা আসতো। যদি আমি লাস্ট অবধি হ্যান্ড হোল্ডিং না করি না আমার স্টুডেন্টদের, একজন দুজনকে, দুজন চারজনকে খারাপ কথা বলবে। আর যদি এই সার্ভিসটা যেটা আমরা দিয়ে যাই, আপনারাই, আমার বলতে হবে না, কারোর সঙ্গে গল্প করতে করতে বলবেন আরে 2 জায়গা থেকে 2টো কোর্সে জয়েন করেছিলাম, এক জায়গায় তো ভর্তি হওয়ার পর বুঝতেই পারলাম না কি করে জয়েন করতে হয়, আর এক জায়গায় স্কিল বাংলা ছিল, একটা ভিডিওতে পুরো স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিয়েছে কি করে জয়েন করতে হয়, এটা সার্ভিস। গতকাল এই চ্যানেলে একটা শর্টস ভিডিও আপলোড হয়েছিল, শর্টস সেকশনে, সেখানে পুরো স্ক্রিন রেকর্ড করে আমি দেখিয়ে দিয়েছিলাম কি করে আপনারা অ্যাপে ক্লাস করবেন। কেন করেছি? ওটা করার কোনো দরকার ছিল না, স্ক্রিন রেকর্ড করে দেখাতে পারতাম কি করে ভর্তি হবেন, 2 টাকা বেশি আসতো ইনস্টিটিউটে। কিন্তু আমি সমস্ত বিজনেসম্যানকে বলবো আপনার বিজনেস আপনি বড় করুন এবং তার জন্য সার্ভিসে জোর দিন। আমি তো বুক ফুলিয়ে বলি, স্কিল বাংলা আড্ডা 24/7 সারা পশ্চিমবঙ্গে এবং সারা ভারতবর্ষে হয়তো এডুকেশন জগতে সব থেকে বেশি বিজনেস করে, সৎ পথে, এর মধ্যে কোনো অসুবিধা নেই। এর জন্যই এত মানুষ এখানে চাকরি করে সংসার চালাচ্ছে। এবং এই বিজনেস কি করে তৈরি হয়েছে? সার্ভিস দিয়ে। যখনই আপনি এই সার্ভিসটা দেবেন, আপনার একটা সময় পর গিয়ে মার্কেটিং আর দরকার হবে না। আমাদের এখন দরকার হয় না, কোনো পেপারে দেখবেন না আমাদের অ্যাড, 6-7 বছর আগে অবধি দেখেছেন, প্রচুর দেখেছেন, তখন দরকার ছিল, মানুষের কাছে আমরা অতটা, আমাদের নাম পরিচিত ছিল না। তো যে যা বিজনেস করছেন মনে থাকবে মার্কেটিং, সেলস, সার্ভিস, সব থেকে বেশি ইম্পর্টেন্স সার্ভিসে, ঠিক আছে? আগামীকাল সকাল 11টায় আপনাদের ক্লাস শুরু, আবার সার্ভিস। 11:10 অবধি আমি রিকোয়েস্ট করবো একটু ওয়েট করবেন,
যেরকমটা স্ক্রিন রেকর্ডে দেখিয়ে দিয়েছি এই চ্যানেলের শর্টসে, ওইভাবে একটু চেষ্টা করবেন, কারণ সবাই না প্যানিক করে যায়। সবার প্রথম কোর্স, এই দেখতে পাচ্ছি না, সবাই মিলে ফোন করি। তো একটু 2-3 মিনিট 10 মিনিট একটু চেষ্টা করবেন নিজেরা, স্টেপ বাই স্টেপ। ইন্টারনেট অনেকে স্লো থাকে, অটোমেটিক আপনারা ক্লাসে জয়েন করতে পারবেন। 11টা 10 অবধিও পারলেন না, এই নাম্বারে ফোন করে 2 প্রেস করবেন। 1 প্রেস করলে এই নাম্বারে ফোন করে সেলস টিমের কাছে ফোন যায় যারা ভর্তি করায়, আর 2 প্রেস করলে সার্ভিস টিমের কাছে ফোন যায় যারা ভর্তির পর অসুবিধা হলে সলভ করে। আপনি দেখুন, এই নাম্বারে ফোন করে 2 প্রেস করলে যে সার্ভিস টিমের কাছে ফোন যায় তাদের একটা মাইনে আছে, তাদের কোম্পানি থেকে মাইনে দিতে হচ্ছে, তার বসার সিটিং স্পেসে রেন্ট আছে, তার একটা ল্যাপটপ আছে, সে একটা সফটওয়্যারে কাজ করছে। এই সমস্ত খরচ আমরা ওঠাই নিজেদের ঘাড়ে। হ্যাঁ, বলতে না ধুর এই সার্ভিস, এটা ফালতু লোক রেখে লাভ নেই, খরচ বেশি। যাতে করে যে স্টুডেন্ট এত সহজ প্রসেসও বুঝতে পারছে না সেও যাতে হেল্প পেয়ে যায়, তবে গিয়ে মানুষের ট্রাস্ট তৈরি হয়, ভরসা তৈরি হয়। তাও একটা মজা দেখবেন হিউম্যান সাইকোলজি কিরকম। ধরুন 1000 জন মনে হয় ভর্তি হয়ে গেছে স্পোকেন ইংলিশ কোর্সে, আগামীকাল সকালে 11টায় দেখবেন 1000 জনের মধ্যে 950 জন ইজিলি ক্লাসে জয়েন করতে পারবেন। 950 জনের মধ্যে 2 থেকে 3 জন হয়তো জানাবেন থ্যাংক ইউ স্যার, ক্লাসে জয়েন করে গেছি। বাকি যে 50 জন জয়েন করতে পারবে না, 50 জন 2টো করে কমেন্ট করে 100টা কমেন্ট আসবে স্যার ক্লাসে জয়েন করতে পারিনি, আপনারা চিটিং বাজ 420। তো আমি রাগ করি না, কেউ ইচ্ছে করে বলছে না, সে খুঁজে পাচ্ছে না অপশান, রেগে গিয়ে সে বলে দিচ্ছে। তো আমাদেরই দায়িত্ব তাকে অপশান খুঁজে দেওয়ার। এবার এই যে এতক্ষণ বললাম, এরকমই কেউ হয়তো ভিডিওটা ওই অবধি দেখে দূর ছাই আবার কি সব বলবে বলে বেরিয়েই গেছে, দেখেও নি, সেই কালকে কমেন্ট করবে, আমি মাথা পেতে নেবো। আমি আবার আমার টিমকে বলবো, আচ্ছা ওনাকে নিজে থেকে ফোন করে নাও, দিয়ে ওনাকে হ্যান্ড হোল্ডিং করে কোর্সে জয়েন করাও। আমাদের প্রত্যেকটা কোর্সে ঠিক এই মজাটা চলতে থাকে, এবং আমি এত বছর ধরে দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছি। নতুন টিচাররা বলে স্যার আপনার খারাপ লাগে না, আপনি দিন রাতে এত চেষ্টা করে যান, এরা আপনাকে এরকম কমেন্ট করে। ঠিক আছে, সে আউট অফ ফ্রাস্ট্রেশন বলে ফেলেছে, কোনো ব্যাপার নয়। আমার দায়িত্ব ঠিকঠাক করে দেখা যাতে প্রত্যেকে কোর্সে জয়েন করতে পারে। তো কোনো চিন্তা নেই, সবাই জয়েন করতে পারবেন। এটা আমার সার্ভিসের গ্যারান্টি, আমাদের বিজনেসের বেটারমেন্টের জন্য, আমাদের স্কিল বাংলার যাতে বেটার নাম হয়, রেপুটেশন হয়, সেই জন্য। আপনি আপনার যে বিজনেস সেটাকে এরকমভাবে রেপুটেশনের সঙ্গে তৈরি করুন। ঠিক আছে, ভালো থাকবেন প্রত্যেকে।